আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের গঠন ক্ষমতা নিয়ে। এক ভাই আসলে এটা জানতে চাইছে, আর পাশাপাশি বাকিরা যারা দেখবেন তাদের হয়তো উপকার হবে। সাধারণত পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা ভাইভা দেন বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে চাকরি বাকরি বা বিসিএসে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের অনার্সের সিলেবাসে, মাস্টার্স সিলেবাসে এগুলো আছে। তো আমরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের গঠন ক্ষমতা এই আলোচনার প্রথম পর্ব নিয়ে কথা বলবো, এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা থাকবে হচ্ছে গঠন। কারণ ক্ষমতা বা ফাংশন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমরা পরবর্তী পর্বে 2 নম্বর পর্বে ইনশাল্লাহ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট আসলে কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কি, আমরা সংক্ষেপে প্রশ্ন লিখলাম, সিনেট কি। আমরা জানি যে প্রত্যেকটা বিভিন্ন রাষ্ট্রের পার্লামেন্টগুলো অনেক অনেক সময় এককক্ষ বিশিষ্ট হয়, অনেক সময় দ্বিকক্ষ বিশিষ্ট হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা, তার নাম কি? পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। আমরা সবাই জানি যে ইউএস পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেসের 2টা কক্ষ আছে। একটা হচ্ছে উচ্চকক্ষ, যার নাম হচ্ছে সিনেট, যার সদস্য হচ্ছে 100 জন। আর নিম্নকক্ষ আছে একটা, সেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আমি সংক্ষেপে লিখলাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার সদস্য হচ্ছে 435 জন, এবং টোটাল এই কংগ্রেস সদস্য হচ্ছে 535 জন। অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 435 আর সিনেটের 100 মিলে টোটাল 535 জন। এই সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুইটাকে একত্রেই বলা হচ্ছে কংগ্রেস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের গঠন, মানে প্রাথমিক গঠন, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। উচ্চকক্ষ এটাকে বলতে পারি আমরা আপার হাউস অর্থাৎ উচ্চকক্ষ, এটাকে বলতে পারি আমরা লোয়ার হাউস, নিম্নকক্ষ। এখন দেখা যাবে যে আপার হাউস এবং লোয়ার হাউসের সদস্য আমরা লিখলাম। এটা মার্কিন সংবিধানে কোথায় আছে? অর্থাৎ সংবিধানে সিনেট সম্পর্কে বা পার্লামেন্ট সম্পর্কে কোথায় আছে? আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে আর্টিকেল ওয়ানে আলোচনা করা হচ্ছে কংগ্রেস নিয়ে, মানে পার্লামেন্ট নিয়ে। আমরা জানি যে আর্টিকেল 2তে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আপনার গভর্নমেন্টের এক্সিকিউটিভ পার্ট নিয়ে, অর্থাৎ এক্সিকিউটিভ বডি নিয়ে। আর আর্টিকেল যে 3, সেখানে আলোচনা করা হয়েছে জুডিশিয়ারি নিয়ে বা জুডিশিয়াল অর্গান নিয়ে। তার মানে গভর্নমেন্টের 3টা অর্গান। আমরা জানি যে এটা কি সাধারণত আমরা পার্লামেন্ট বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিতে আর কি এটা পার্লামেন্ট বলি। তাহলে পার্লামেন্ট সম্পর্কে বা কংগ্রেস সম্পর্কে আলোচনা করা হচ্ছে 1-এ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ সম্পর্কে আলোচনা করা হচ্ছে আর্টিকেল 2-তে, জুডিশিয়ারি সম্পর্কে 3-তে। তাহলে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 1-এ। এবং একটু খেয়াল করে দেখেন, 1 নম্বর আর্টিকেলে কংগ্রেস বা সিনেট নিয়ে কথা বলা হচ্ছে, মানে পার্লামেন্টের 2টা কক্ষ নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ পার্লামেন্ট নিয়ে কথা বলা হচ্ছে 1 নম্বর আর্টিকেল। তার মানে হচ্ছে যে সংবিধান প্রণেতারা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা, তারা কিন্তু গুরুত্বের বিচারে সাইকোলজিক্যালি বোঝা যায় যে কংগ্রেসকে বা সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুইটাকে 1 নম্বরে রাখছে, মানে আগে রাখছে। এখান থেকেও আমরা সাইকোলজিক্যালি বুঝতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের 3টা ব্রাঞ্চের মধ্যে, অর্থাৎ জুডিশিয়াল ব্রাঞ্চ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং আপনার কি বলে পার্লামেন্ট, এই 3টার মধ্যে প্রাথমিকভাবে তারা গুরুত্ব দিয়েছে পার্লামেন্টের উপরেই। এরপরে আমরা আসি অবস্থান, অর্থাৎ কোথায় ফাংশন করে, অর্থাৎ কোথায় এই সিনেট অবস্থিত। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, এবং যেই বিল্ডিংয়ে তারা ফাংশন করে তার নাম হচ্ছে ক্যাপিটাল বিল্ডিং। তার মানে বোঝা গেল যে সিনেট ক্যাপিটাল বিল্ডিংয়ে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটাল বিল্ডিংয়ে অবস্থিত, এবং সেটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্যাপিটাল বিল্ডিংয়ে সিনেটের আলাদা বিল্ডিং আছে, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের জন্য আলাদা কাঠামো আছে। এই ছিল আমাদের কি অবস্থান। এবার আমরা দেখব যে সিনেটর হতে কি যোগ্যতা লাগে। সিনেটর হতে 2টা যোগ্যতার কথা প্রাথমিকভাবে বলা হয়েছে সংবিধানে। একটা হচ্ছে যে তাদের বয়স হতে হবে, অর্থাৎ এইজ হতে হবে 30 বছর বা তারও বেশি। আর 2 নম্বর যোগ্যতা বলা হয়েছে যে তাদেরকে কোনো একটা অঙ্গরাজ্যে 9 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে। 9 বছর কোনো একটা অঙ্গরাজ্যে, মানে ফেডারেল কোনো একটা স্টেটে। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা অঙ্গরাজ্য আছে। তো যে কোনো একটা স্টেটে, যে স্টেট থেকে সে নির্বাচিত হতে চায় বিশেষ করে, সেই স্টেটে তাকে একটানা 9 বছর বসবাস করতে হবে।
এই হলো যোগ্যতা। এবার আমরা আসি নির্বাচন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচন কীভাবে হয়। আমরা আজকে টোটালি আলোচনাটা করতেছি সিনেট কেন্দ্রিক, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিন্তু না, শুধু সিনেটের জন্য আলোচনাটা হচ্ছে আজকে। তাহলে নির্বাচনটা আমরা জানি যে, আমরা অনেকেই জানি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে পার্লামেন্টগুলো আছে, অর্থাৎ উচ্চকক্ষ বা নিম্নকক্ষ যে পার্লামেন্টগুলো বিভিন্ন রাষ্ট্রে হয় আর কি, আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি ব্যাপারটা এরকম যে, আমরা জানি যে অধিকাংশ যে সমস্ত রাষ্ট্রগুলোর পার্লামেন্ট আপার হাউস আছে আর লোয়ার হাউস আছে, সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ রাষ্ট্রের এই লোয়ার হাউসগুলোই বেশি ক্ষমতাবান বা বেশি পাওয়ারফুল সাধারণত। আর আপার হাউস সাধারণত জাস্ট মানে ফর্মালিটি হিসেবে থাকে এরকম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের আপার হাউসটাই বেশি পাওয়ারফুল, এরকম প্রশ্ন প্রায় আসে বিভিন্ন সময়। তো দেখেন কেন, আমরা এখনই বুঝতে পারবো। তার আগে একটু বলে রাখি, এক্সাম্পল দিই। যেমন ধরেন ইউকের পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। তাহলে আপনারা বলেন তো, হাউস অফ কমন্সের যারা সদস্য তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, কিন্তু হাউস অফ লর্ডসের সদস্যরা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না। তারা হয় হাউস অফ কমন্স থেকে পদাধিকার বলে হয়তো কিছু সদস্য থাকে, আবার কিছু সদস্য তাদেরকে রাজারানী নমিনেট করে। একইভাবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। এটা ভারতের পার্লামেন্ট, লোকসভা। খেয়াল করেন, লোকসভার সদস্য যারা, তারাই কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় 5 বছর পর পর। কিন্তু রাজ্যসভার সদস্যরা কিন্তু অঙ্গরাজ্যের পার্লামেন্টের সদস্যরাই ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের আপার হাউস অর্থাৎ রাজ্যসভার সদস্য হয়ে থাকে। দ্যাট মিনস এই দুটো এক্সাম্পল থেকে বুঝতে পারলাম যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যেগুলোর পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, সেগুলোর ম্যাক্সিমামকে দেখা যায় যে উচ্চকক্ষের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না, নিম্নকক্ষেরগুলোই নির্বাচিত হয়। এবং এই কারণেই নিম্নকক্ষগুলো বেশি পাওয়ারফুল হয়ে থাকে, কারণ এই নিম্নকক্ষের সদস্যরাই মূলত জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ঘটনাটা উল্টা যাওয়া মানে হচ্ছে এটা। এখানে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএসের যে সিনেট, এই সিনেটের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। অর্থাৎ নির্বাচনটা কীভাবে হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়। আমি যা সংক্ষেপে লিখলাম তো মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। অর্থাৎ প্রতিটা অঙ্গরাজ্য থেকে, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য আছে 50টা, প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে 2 × 50 = 100। এই যে আমরা বলছিলাম 100 জন সদস্য সিনেটের, এই 100 জন সদস্য কোত্থেকে আসে? প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে সদস্য নিয়ে টোটাল 100 সদস্য হয়, এবং এই সবাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। এখন আসি, নির্বাচনটা হয় কখন? আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের টোটাল সদস্য 100 জন। এই 100 সদস্যকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: 33, 34, বা এটাকে আপনি বলতে পারেন 1/3। এটাকেও আপনি বলতে পারেন 1/3, কারণ 100-র 1/3 133। আর এটাকে আপনি বলতে পারেন যে 1/3 + 1, কারণ 33 আর একজন থাকবে, বাকি 34 জন। তাহলে দেখেন, এই 1/3 বা এখানে যদি দেখেন এই ঘটনা, যদি এখানে যদি 33-এর জায়গায় 34 হয়ে যায়, তাহলে বাকি দুইটা 33 হবে। অর্থাৎ 33 সংখ্যাটা মানে 3টা জাস্ট ক্যাটাগরি। এখানে এটাকে আমরা এ ক্যাটাগরি বললাম, এটাকে বললাম বি ক্যাটাগরি, এটাকে বললাম সি ক্যাটাগরি। অর্থাৎ ধরেন আমি এভাবে লিখলাম যে এতে আছে হচ্ছে 33 জন, এ ক্যাটাগরিতে 33 জন, বি ক্যাটাগরিতে আছে 33 জন, সি ক্যাটাগরিতে আছে 34 জন। তো কেন ভাই, এ ক্যাটাগরিতে কি 34 থাকতে পারে না? পারে। তাহলে বি ক্যাটাগরিতে 33 থাকবে, তাহলে সি ক্যাটাগরিতে 33 থাকবে। অর্থাৎ একটা 34 হয়ে গেলে বাকি দুটো 33 হবে, কারণ টোটাল তো 100 হইতে হবে। আচ্ছা, কেন ভাই এই বি ক্যাটাগরিতে কি থাকতে পারে না 34 জন? পারে। তাহলে এখানে কত হবে? এখানে 33 হবে, এখানে 33 হবে। দ্যাট মিনস ক্যাটাগরিটা এ বি সি, কিন্তু সংখ্যাটা ভ্যারি করতে পারে। এখানে 34, 33, 33, 34, বা এখানে 34, 33, 33, অথবা 33, 34, 35 এরকম। এবং এই ভিত্তিতে আমরা বলতে পারি যে এই এ ক্যাটাগরির নির্বাচনটা হবে 2 ইয়ার্স পর, অর্থাৎ 2 বছর পর। তারপরে যে বি ক্যাটাগরি, সেটা নির্বাচন হবে আরও 2 বছর পর। আবার যে আর সি ক্যাটাগরি, এটা নির্বাচন হবে আরও 2 বছর পর। তার মানে বোঝা যায়, এই জন্য আমরা বলে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের যে সদস্য যারা, তাদের 1/3 2 বছর পর পর মেয়াদ শেষ হয়ে যায়। দেখুন এখানে 1/3 শেষ হয়ে গেল, 1/3 শেষ হয়ে গেল,
এখানে বাকিরা শেষ হবে, অর্থাৎ 1/3 করে করে 2 বছর পর পর চলে যাবে। তাহলে বলতে পারি যে নির্বাচনটা হয় 2 বছর পর পর, অর্থাৎ সিনেটের নির্বাচন হয় 2 বছর পর পর, এবং দেখেন টোটাল মেয়াদ হচ্ছে 6 ইয়ার্স। তাহলে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সর্বমোট মেয়াদ হচ্ছে 6 বছর, তবে 2 বছর পর পর সিনেটররা 1/3 সিনেটর তাদের মেয়াদ শেষ হয় এবং এখানে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ক্যাটাগরির ভিত্তিতেই সিনেটরদেরকে অনেক ক্ষেত্রে বলা হয় সিনিয়র সিনেটর, তারপরে বলা হয় যে সেকেন্ড মোস্ট সিনিয়র সিনেটর, তারপরে বলা হয় জুনিয়র সিনেটর। যেমন ধরেন আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সিনেটে, তাহলে আজকে যারা আসবে তাদের আগেও তো আরও 67 জন বসে আছে, এই যে এই দুটা মিলে 67 না, এই দুটা মিলে 67 জন। তাহলে আজকে যে 33 জন যদি আজকে নির্বাচিত হয় সিনেটে, আজকে যদি 14 তারিখ বা আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, তাহলে ধরা গেল আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের 1/3 অর্থাৎ 33 বা বলতে পারেন 1/3 সদস্য মেয়াদ শেষ হয়ে গেল। তাহলে কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তখন যারা আসবে তারা আয়সা কি দেখবে, আয়সা দেখবে অলরেডি 67 জন বসে আছে, কারণ তারা তো 33 জন আসলো নতুন। আয়সা কি দেখবে, এই জুনিয়র সিনেটর মানে নতুন জাস্ট আসলো, আয়সাই দেখবে যে অলরেডি তাদের আগে আরও 67 জন বসে আছে। তাহলে এদেরকে তাদের জন্য তারা সিনিয়র না, এই জন্য বলা হয় অনেক সময় সিনিয়র সিনেটর, তারপরে বলা হয় সেকেন্ড মোস্ট সিনিয়র সিনেটর, তারপর বলা হয় জুনিয়র সিনেটর। আবার খেয়াল করেন এই সেকেন্ড মোস্ট সিনিয়র সিনেটররা, এই সিনিয়র সিনেটরদের মেয়াদ শেষ হয়ে গেলে ওরা আবার সিনিয়র হয়ে যাবে। তাহলে আজকে যারা আসলো নির্বাচিত হয়ে, তারা কিন্তু এক সময় গিয়ে আবার এই সেকেন্ড মোস্ট সিনিয়র সিনেটরদের জায়গা দখল করবে, আবার নতুন করে জুনিয়র সিনেটর আসবে। এইভাবেই প্রতি 2 বছর পর পর আপনাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের পার্লামেন্টের সদস্যগুলো নির্বাচিত হয়ে থাকে 1/3 করে করে। তাহলে এই পর্যন্ত আমাদের নির্বাচন গেল। এবার আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে সিনেটের সভাপতি কে, সিনেটে কে সভাপতিত্ব করে, অর্থাৎ সিনেটের সভাপতি। আমরা অনেকেই জানি যে সিনেটের সভাপতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট অফ ইউএস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টই পদাধিকার বলে ইউএস এর সভাপতি। এবং মনে রাখতে হবে যে এই ভাইস প্রেসিডেন্ট কিন্তু ওই যে 100 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের মধ্যে তিনি না, তিনি পদাধিকার বলে সভাপতি, কিন্তু তিনি কিন্তু ওই যে আমরা বলে আসছিলাম এই যে 100 জন সদস্য নির্বাচিত হয় প্রতি 2 বছর পর, ওদের মধ্যে কিন্তু ভাইস প্রেসিডেন্ট না। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়, দেন পদাধিকার বলে সে সিনেটের সভাপতি হয়, কিন্তু তিনি কিন্তু ওই 100 জনের মধ্যে না, পয়েন্ট টু বি নোটেড। এরপর আছে সহসভাপতিকে ভাইস প্রেসিডেন্ট বলা যায় সিনেটের। এটা কিন্তু এই যে সভাপতি, এটা কিন্তু সিনেটের, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের না। এই যে সহসভাপতি, এটাও সিনেটের। এখন সহসভাপতির একটা পদবি কি, সহসভাপতির পদবি হচ্ছে প্রেসিডেন্ট প্রো টেম্পোর। একবার লিখেন আপনারা, প্রেসিডেন্ট প্রো টেম্পোর, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের যিনি সহসভাপতি তার পদবি হচ্ছে প্রেসিডেন্ট প্রো টেম্পোর, এবং তিনি সাধারণত যখন সভাপতি কাজ করতে পারে না তখন তার জায়গায় সে কাজ করে। তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি পাইলাম, সিনেটের সহসভাপতি পাইলাম। এবার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের একটা প্রাথমিক গঠন আলোচনা করে আজকে পর্বটা শেষ করব। তাহলে আপনারা দেখেন গঠনটা কি। তা আমরা বলতে পারি যে সিনেটের প্রথমেই থাকে হচ্ছে একজন সভাপতি। আমরা আগেই বলে আসছি এই সভাপতি কে, এই সভাপতি হচ্ছে ইউএস ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আমরা যেখানে বলে আসছিলাম খেয়াল করেন, এই যে বলে আসছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সভাপতি, সেটাই লিখলাম প্রথমেই ভাইস প্রেসিডেন্ট। এবং এক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড কী বলছিলাম, যে ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু সিনেটের সভাপতি হিসেবে নির্বাচিত না, উনি পদাধিকার বলে আছে এবং তার ভোটিং পাওয়ারও নাই। সাধারণ অবস্থায় উনি ভোট দিতে পারেন না, তবে ওই যে যখন কোনো বিলে টাই হয়ে যায় তখন সে একটা ভোট দিতে পারে, কিন্তু সাধারণ অবস্থায় সে ভোট দিতে পারে না। অর্থাৎ সে ক্যাস্টিং ভোটটা দিতে পারে যখন কোনো বিলে টাই হয়ে যায়, কিন্তু অর্থাৎ টাই ব্রেকিং ভোট যেটাকে বলি আমরা, ইউএস সংবিধানে বলা হয় টাই ব্রেকিং ভোট দিতে পারে সে, বা আমরা আমাদের সংবিধান অনুযায়ী বলি কাস্টিং ভোট দিতে পারে সে, কিন্তু তিনি কিন্তু সাধারণত ভোট দিতে পারে না, কেননা তিনিও ওই 100 জনের মধ্যে না, যে 100 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। তারপরে কি আছে নিশ্চয়ই আপনারা জানবেন, যে ভাইস প্রেসিডেন্ট অফ সিনেট, তার পদবি কি একটু আগে লিখে আসছিলাম, প্রেসিডেন্ট প্রো
টেম্পোর, তার পদবি। এবং ইনি কিন্তু ওই 100 জনের মধ্যে, অর্থাৎ যে 100 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় তার মধ্যে, উনি আবার পদাধিকার বলে না। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে লিডার অফ দি মেজরিটি পার্টি, তার পদবি হচ্ছে ফ্লোর লিডার। অর্থাৎ মেজরিটি পার্টি থেকে তারা মিলে একজন লিডার ঠিক করে, তিনি তারপরে কাজ করে, এবং তার সিনেটের তার পদবি হচ্ছে ফ্লোর লিডার। এরপরে কি আছে? এই ফ্লোর লিডারকে হেল্প করার জন্য একজন আছে সেকেন্ড লিডার অফ দি মেজরিটি পার্টি। আমি সংক্ষেপে লিখলাম সেকেন্ড লিডার অফ দি মেজরিটি পার্টি। ওনার পদবি কি? ওনার পদবি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফ্লোর লিডার, অর্থাৎ তিনি অ্যাসিস্ট করে ফ্লোর লিডারকে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে লিডার অফ দি মাইনরিটি পার্টি, অর্থাৎ সংখ্যালঘিষ্ঠ দলের নেতা, ওনার পদবিও ফ্লোর লিডার। ওনাকে হেল্প করার জন্য কে আছে? ওনাকে হেল্প করার জন্য আছে সেকেন্ড লিডার অফ দি মাইনরিটি পার্টি। ওনার পদবি কি? অ্যাসিস্ট্যান্ট ফ্লোর লিডার। এখন এই যে ভাইস প্রেসিডেন্ট বলছিলাম সিনেটের, এই ভাইস প্রেসিডেন্ট সাধারণত দেখা যায় কখনো কখনো এই ভাইস প্রেসিডেন্ট মেজরিটি পার্টি থেকেও হয়, আবার কখনো কখনো মাইনরিটি পার্টি থেকেও আসতে পারে, এটা নির্দিষ্ট নাই। তবে প্রেসিডেন্ট কিন্তু অবশ্যই মেজরিটি পার্টির, প্রেসিডেন্ট মেজরিটি পার্টির। ভাইস প্রেসিডেন্টও অধিকাংশ ক্ষেত্রে মেজরিটি পার্টিরই হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মাইনরিটি পার্টিরও আসতে পারে। সাধারণত ইউএস সিনেটে ভাইস প্রেসিডেন্টটাকে মাইনরিটি পার্টি থেকে নেওয়া হয়, কারণ প্রেসিডেন্ট যেহেতু মেজরিটি পার্টির, ভাইস প্রেসিডেন্টকে মাইনরিটি পার্টি থেকে নেওয়া হয়। তবে অনেক সময় মেজরিটি থেকে নিতে পারে, এরকম নির্দিষ্ট নাই। তবে এইগুলো দেখেন নির্দিষ্ট। এরপরে কি আছে? এরপরে আছে কমিটি চেয়ারম্যান। এখন এই যে কমিটি চেয়ারম্যান, এই কমিটি চেয়ারম্যান কোন কমিটির চেয়ারম্যান? সিনেটে 4 ধরনের কমিটি আছে। এক, স্ট্যান্ডিং কমিটি। কয়টা স্ট্যান্ডিং কমিটি? 16টা। এই কমিটির কাজ কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে স্ট্যান্ডিং কমিটি 16টা স্ট্যান্ডিং কমিটি, 16 জন চেয়ারম্যান। 2, এটা হচ্ছে স্পেশাল কমিটি, বা অনেক সময় এটাকে বলা হয় সিলেক্ট কমিটি। এটা সংখ্যা নির্দিষ্ট না। 3, অর্থাৎ ইউএসের সিনেটের, অর্থাৎ পার্লামেন্টের সিনেটের উচ্চকক্ষ সিনেটের 4 ধরনের কমিটি আছে। স্পেশাল কমিটিগুলো হচ্ছে অ্যাডহক কমিটির সংখ্যাও নির্দিষ্ট না। এবং 4 নম্বর কমিটি হচ্ছে, আমরা জানি যে প্রায় সময় আমরা দেখি জয়েন্ট কমিটি। এইগুলো, এই 3টার সদস্য মানে সংখ্যা নির্দিষ্ট না, অর্থাৎ এই যে স্পেশাল কমিটি, অ্যাডহক কমিটি, জয়েন্ট কমিটি, এগুলো অর্থাৎ কয়টা কমিটি থাকবে নির্দিষ্ট না, তবে এটা নির্দিষ্ট 16টা কমিটি থাকবে সেখানে। তাহলে দেখেন এই প্রত্যেকটা কমিটির একজন করে চেয়ারম্যান থাকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে সিনেটের কমিটি হচ্ছে 4 ধরনের কমিটি থাকে: স্ট্যান্ডিং কমিটি, স্পেশাল কমিটি বা সিলেক্ট কমিটি, অ্যাডহক কমিটি এবং জয়েন্ট কমিটি। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রাথমিক গঠন। এবং এই ক্ষেত্রে আমরা এই কমিটিগুলো কি কাজ করে, এদের ফাংশন কি, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে, অর্থাৎ সিনেটের কাজ ক্ষমতা, এই পর্বে আমরা আলোচনা করব। তবে আপাতত আপনারা এটুকু বুঝে রাখেন যে সিনেটের প্রাথমিক গঠনটা এরকম যে প্রথমত 100 জন সদস্য, তারা তো নির্বাচিত হয়েই আসে। তারপরে প্রেসিডেন্ট, একজন সভাপতি থাকে, তিনি ভাইস প্রেসিডেন্ট অব দ্য ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টই পদাধিকার বলে, তিনি সভাপতি হয় সিনেটের। তবে তার ভোটিং রাইটস নাই, তবে তিনি ট্রাই বেকিং ভোট দিতে পারে, অর্থাৎ কাস্টিং ভোট। এরপরে ভাইস প্রেসিডেন্ট থাকে সিনেটের, তার পদবি হচ্ছে প্রেসিডেন্ট প্রো টেম্পোর। এরপরে বাকি অংশ এইভাবে আসবে। তবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই কমিটির চেয়ারম্যানরা সাধারণত এই ধরনের কমিটিগুলো চেয়ারম্যান হয়। তো আশা করি জন্য বুঝতে পারছেন। নেক্সট পর্বটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।